This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার মানে এই প্রশ্নটা আপনাদের আরেকটু পরিষ্কার করে দিই। প্রশ্নটা ছিল যে ওই যে 40 ফুটের ঘেরাটোপের বাইরে যে 11.5 ফুট ছিল না 11 ফুট ছিল, সেইখানে কি কোনো তথ্য প্রমাণ থাকতে পারে না? পুলিশ কি করে নিশ্চিত হয়েছিল যে ওই 40 ফুটের বাইরে আর কোনো তথ্য প্রমাণ নেই? ডিসি সেন্ট্রাল তিনি স্বীকার করে নিলেন যে ওই 11 ফুটেও তথ্য প্রমাণ থাকতে পারে। হয়তো ছিল তাদের লোকজন, ফরেন্সিক এক্সপার্টরা, তারা সব সেগুলো সংগ্রহ করে নিয়েছেন। আর ওই তারপর বাইরে গোটা হসপিটাল জুড়েই থাকতে পারে, সেগুলো তারা সংগ্রহ করেছেন, সেগুলো সিবিআইয়ের হাতে দিয়েছেন। এইবারই দুটো প্রশ্ন আবার খচখচ করছে, জানেন তো। প্রথম কথা হচ্ছে, ডিসি সেন্ট্রাল হিসেব করে জানিয়েছেন 10 নাগাদ গোটা ঘটনাটা জানা গেছিল। ওই নিচের পুলিশের কাছে খবর গেছিল, সেখান থেকে উনি বলেছেন 2 মিনিট লাগে ওপরে আসতে। 10:30টার মধ্যে পুরো জিনিসটা কর্ডন অফ হয়ে গেছিল। কর্ডন অফ হয়েছিল মানে মৃতদেহের চারপাশে একটা কর্ডন হয়েছিল, মানে আমরা যা বুঝেছি সেটা বলছি, কিন্তু ওনার ব্যাখ্যা থাকলে উনি নিশ্চয়ই পরে আবার নিশ্চয়ই বলবেন। মৃতদেহের চারপাশে যে সাদা চাদরটা, এটা মৃতার ওই তিলোত্তমার সম্ভ্রম রক্ষার জন্য ঘিরে দেওয়া হয়েছিল। তারপর 40 ফুট দূরে ঘেরাটোপ দিয়েছিল পুলিশ। তারপর 11 ফিটটা ছেড়ে রাখা হয়েছিল ওই ভিড় করার জন্য, গ্যালারি বানানো হয়েছিল। গোটা ঘটনাটা হলো 20 মিনিটের মধ্যে, 10:10 থেকে 10:30টার মধ্যে। 20 মিনিটের মধ্যে সমস্ত এক্সপার্টরা এসে, ফরেন্সিক এক্সপার্টরা এসে পুরো সেমিনার হলটা তন্ন তন্ন করে খুঁজে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে নিশ্চিত হয়ে গেলেন যে 40 ফুটের বাইরে আর কিচ্ছু নেই। 40 ফিটের মধ্যেও তারা নিশ্চিত হয়ে গেলেন আর কিছু পড়ে নেই। ওই জন্য অত লোক ইচ্ছে মতো জামা কাপড়, ইচ্ছে মতো জুতো পরে, গ্লাভস টাভস না পরে ঢুকে যেতে পারলেন? এগুলো জাস্ট প্রশ্ন, নিশ্চয়ই আমরা উত্তরগুলো পেয়ে যাব। তবে একটা কথা জানেন তো, যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা যদি হয়, তাহলে ভাবুন তো কিরম, মানে ওই যে 7 দিনের মধ্যে ওনারা পুরো তদন্তটা শেষ করে ফেলবেন না, তার সাথে এটা কিন্তু মানানসই। 20 মিনিটের মধ্যে ওই অন্তত এই 11 ফিট, মানে 40 থেকে যে 11 ফিট আর কি, যেখানে ওই অসংখ্য মানুষ, বাইরের লোকজন, বহিরাগতরা, তারা ঢুকেছিলেন, সেই জায়গাটায় যে আর কোনো তথ্য প্রমাণ পড়ে নেই, সেটা ফরেন্সিক এক্সপার্টরা নিশ্চিত হয়ে গেছিলেন, খুঁজে দেখে ফেলেছিলেন সুপারফাস্ট। দেখুন, তারপরেও তো উনি বললেন যে গোটা জায়গাটা জুড়েই বিভিন্ন তথ্য প্রমাণ থাকতে পারে। ঠিকই, গোটা হসপিটাল জুড়েই থাকতে পারে, কিন্তু অকুস্থলেই তো সব থেকে বেশি থাকতে পারে। তাহলে গোটা সেমিনার হলটাই কেন সিল করানো হলো না, এটা তো বুঝতে পারলাম না। কেন কিছু মানুষের ঢোকার জন্য গ্যালারির মতো জায়গা ছেড়ে রাখা হলো, এই প্রশ্নটা তো কিন্তু উঠবেই। আমরা তুলেই ফেললাম, নিশ্চয়ই উত্তর পাবো। এই গত 3 দিন ধরে পরপর পেয়েছি, আবার নিশ্চয়ই পাবো। দেখুন, ক্রিকেটে একটা কথা আছে জানেন তো, লাকি টস টু লুজ, মানে যখন পিচের চরিত্র অনুমান করা যায় না, তখন নাকি টস হারাটাই ভালো। কলকাতা পুলিশের কাছে কি এই কেসটা লাকি কেস টু লুজ? কলকাতা পুলিশ কিন্তু প্রথম দিনেই জানিয়ে দিয়েছিল অন্য কোনো এজেন্সি এই তদন্ত যদি করে তাদের কোনো আপত্তি নেই। এবার দেখুন, কলকাতা পুলিশের দেওয়া তথ্য প্রমাণ ঘেঁটেই তো অপরাধী খুঁজতে হবে সিবিআইকে, আর তারা বলছেন অকুস্থল অল্টার্ড হয়েছিল। কি মুশকিল! এবার তথ্য প্রমাণে তার মানে গণ্ডগোল। তথ্য প্রমাণ যেগুলো সংগ্রহ হয়েছে সেগুলো কলকাতা পুলিশ করেছে, সেগুলোতে যদি গণ্ডগোল থাকে, সঠিক ফলাফলটা কি করে পাওয়া যাবে? এটা বড় চ্যালেঞ্জের সামনে ফেলে দেওয়া। আরেকটা প্রশ্ন ছিল, ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় বলা হয়েছে দুপুর 12টার পর, 12:44। এটা আপনাদের দেখিয়েছি কালকে, ওখানে ওই শ্মশানেও সেটাই দেওয়া আছে, তারা বলেছেন ডেথ সার্টিফিকেট ওটাই আছে। তাহলে সকাল 10:30টার থেকে ঘটনাস্থল আর দেহটা ঘিরে ফেলা হলো কি করে?
যদি তিলোত্তমার 12টার পরেই মৃত্যু হয়ে থাকে তাহলে দেহ ঘেরার সময় তিনি কি বেঁচে ছিলেন? এইটা অদ্ভুত আর একটা প্রশ্ন, এবং প্রশ্ন যতই অদ্ভুত হোক এক্সপার্টরা কিন্তু বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুশকিল কি জানেন, এক্সপার্টরা যাই বলুন, উপেন বিশ্বাস সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা পূর্বাঞ্চলে, তিনি বলছেন যে এটা যদি হয়ে থাকে, মানে যেখানে পোস্টমর্টেমে বলা হয়েছে 3টে থেকে 6টার মধ্যে মৃত্যু হয়েছে, যেখানে পুলিশ বলছে 10:30টার মধ্যে কর্ডন করে দেওয়া হয়েছে, সবাই সব কিছু জেনে গেছেন, তারপর যদি মৃত্যুর টাইম লেখা হয় ডেথ সার্টিফিকেটে 12:44, তাহলে সেটা অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ একটা ত্রুটি, উপেন বিশ্বাস বলেছেন। কিন্তু এগেইন আবার মুশকিল, এই সমস্যাটা হাসি মুখে হাসপাতালের ঘাড়ে ঠেলে দিয়েছেন ডিসি সেন্ট্রাল, অর্থাৎ এটা নিয়ে তারা মাথা ঘামাচ্ছেন না। 10টা বেজে 10 মিনিটে যখন বলা হয়েছে, ওখান থেকে 2 মিনিট বড়জোর লাগে নিচে থেকে ওপরে যেতে। আমি বলেছি 10:30টার মধ্যে আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। পুলিশ 10:12 এরকমই হবে, 10:30 কামরা সব যা ছিল অল অ্যাভেলেবল, ইনস্ট্যান্টলি আমরা কার্টন দিয়ে কর্ডন অফ করে দিয়েছি। সেকেন্ড কর্ডন, ওটাকে ইনস্ট্যান্টলি কর্ডন অফ করা হয়। আমরা আমাদের তরফ থেকে আমাদের টিম এসে আমরা সেকেন্ড কর্ডন সব দেখে টেকে নিয়ে আমরা সেকেন্ড কর্ডনটা করে দিয়েছি। এটা তো যারা ডিক্লেয়ার করেন ডেথ, এটা ডাক্তারবাবুরা ভালো বলবেন, এটা তো ওদের একটা মেডিকেল প্রসিজার আছে যে কতক্ষণে এটা ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে ডেথ সার্টিফিকেট যে ডাক্তার লিখেছেন তাকেও তো জিজ্ঞাসাবাদের দায়িত্বটা সিবিআইয়ের উপরেই চলে গেল। হাসপাতালের যে অ্যাসিস্ট্যান্ট সুপার তিলোত্তমার বাড়িতে ফোন করে আত্মহত্যার কথা বলেছিলেন, তাকেও তো জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ, সিবিআই করেছে। মানে কলকাতা পুলিশ কি প্রথম থেকেই জানতো যে তদন্তটা তাদের হাতে থাকবে না, সিবিআইয়ের হাতে চলে যাবে, তাই আর বেশি পণ্ডশ্রম করেনি। আর ওই মহিলা বলছেন তিনি নাকি, ওই অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি বলেছেন তিনি নাকি ঘাবড়ে গিয়ে এই কথা বলে ফেলেছেন। ঘাবড়ানোর কথা তো তার বাবা মার, তারা যাতে ঘাবড়ে না যান সেজন্যে প্রথম দুবার বলেছিলেন যে অসুস্থ মেয়ে, এটা তো ঠিক আছে, অনেক সময় এরকম বলা টলা হয় হয়তো, যাতে যেতে যেতে তারা না অসুস্থ হয়ে না পড়ে, মেয়ে তো তাদের সন্তান। কিন্তু তিনি কি করে ঘাবড়ে গিয়ে তৃতীয়বারে আত্মহত্যার কথা বলে ফেললেন? তখনও তো তারা সত্যি সত্যি রাস্তাতেই ছিলেন, পরিস্থিতির বদল হয়নি। তাহলে তিনি ঘাবড়ালেন কেন? নাকি পরিস্থিতির ঘাবড়ানোর মতো হয়ে গেছিল তার জন্যে, ওই অ্যাসিস্ট্যান্ট সুপারের জন্য? আচ্ছা, তিনি তখন ঘাবড়েছেন নাকি এখন ঘাবড়ে গিয়ে বলছেন, সেটা নিশ্চয়ই তদন্তকারীরা বিচার করে দেখবে। আমরা বরঞ্চ আরও কয়েকটা কথা বলে নিই, আরও বেশ কিছু বিভ্রান্তি, যে কথাগুলো আজ না বললেই না। বলুন তো, বাজারে এখন কোন জিনিসটা রাখাল আর কোন জিনিসটা চাহিদা আকাশ ছোঁয়া? না, বাংলাদেশের ইলিশ নয়, এখন সব থেকে বেশি চাহিদা একটাই জিনিসের, বিচারের। ইংরেজিতে যাকে জাস্টিস বলে, তবে বিচারের মানে এক একজনের কাছে এক এক রকম। আরজি করের ডাক্তাররা বিচার চাইছেন, তাদের পেছনে রয়েছে গোটা দেশের চিকিৎসা সমাজ এবং গোটা দেশের মানুষ। রায়গঞ্জের একজন ডাক্তার, তিনি প্রেসক্রিপশনে বিচার চাই বলে স্ট্যাম্প মেরে দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস, মানে রোগীর ওষুধগুলো প্রেসক্রাইব করছেন আর অসুস্থ রাজ্যের জন্য সুবিচারের দাবিটা প্রেসক্রাইব করছেন। ডাক্তারদের দাবি প্রকৃত দোষীদের খুঁজে বের করা, সন্দীপ ঘোষের সাসপেনশন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা। এটা গেল ডাক্তারদের পার্ট। রাজনীতি, তারাও তো বিচার চাইছে, বিজেপিও বিচার চাইছে। ডোরিনা ক্রসিংয়ে অবস্থান বিক্ষোভ চলছে তাদের। আজ মহিলা কমিশনে অভিযান হয়েছে, তালা ঝুলিয়ে প্রতীকী বিক্ষোভ দেখানো হয়েছে। কলকাতা পুরসভায় বিরোধী কাউন্সিলরদের দাবিতে তিলোত্তমার জন্য নীরবতা পালন হয়েছে। এই বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু বিচারের মানেটা আলাদা। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চান, সন্দীপ ঘোষ নয়, ঘুরপথে নয়,
সরাসরি দাবি করছেন তারা। কিন্তু তৃণমূল তারাও তো বিচার চাইছে। তারা কেন বিচার চাইছে সেটা তো বুঝতে পারছি না। তৃণমূল শাসিত সরকারের হাসপাতালে অন ডিউটি ডাক্তার ধর্ষিতার খুন হয়েছেন, একটা অপরাধীকে ধরা হয়েছে, কিন্তু তাকেও তো আর খাড়া করে রাখা যাচ্ছে না। সে নাকি বারবার ওই পলিগ্রাফ টেস্টের সময় অস্বীকার করেছে। এই অবস্থায় দলের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বিচারের দাবিতে বিক্ষোভ জমায়েত সব শুরু করে দিল। মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির ঘোষণা করেছিলেন, কিন্তু টিএমসিপি বিচারটা চাইছে কার বিরুদ্ধে? কেন? সিবিআইয়ের বিরুদ্ধে। সিবিআই কি ঘটনার জন্য দায়ী? না। সিবিআই কি প্রমাণ লোপাটে অভিযুক্ত? মোটেই না। তাহলে সিবিআইয়ের কাছে বিচারের দাবি কেন? তাহলে আর কার কাছে জানাবে? বাকি সব তো তাদের নিজেদের, সেটা হয় নাকি? আর আন্দোলনে না থাকলে রাজনৈতিক জমিটা আবার বাম আর বিজেপি মিলে ভাগাভাগি করে নেবে, সেটাও তো হতে দেওয়া যায় না। অতএব বিচারের দাবি তুলতেই হবে। বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসও তাই আন্দোলনে রয়েছে। কোচবিহারে নাগরিক সমাজ মিছিল করলে পুলিশ বলেছে সিজিওতে যাও। তৃণমূলের ছাত্রকুলো বলছে সিজিওতে যাও। আর মেয়র ফিরহাদ হাকিমও বলছেন সিবিআই বিচার দাও, মানে চার্জশিট দাও। এই হচ্ছে সমস্যা, জানেন তো। তিলোত্তমার তড়িঘড়ি অন্ত্যেষ্টি হয়ে গেছিল, কিন্তু মেয়েটা তো মরেনি। এটা তো আরও বড় মুশকিল। কোটি কোটি জনতার বুকে বেঁচে উঠেছে। চার্জশিট দাখিল হয়ে গেলে ফাইলটা পাকাপাকিভাবে ক্লোজ হয়ে যাবে। তাই কি জাস্টিসের দাবি উঠছে এইভাবে? কিন্তু তদন্ত সিবিআইতে, মামলা সুপ্রিম কোর্টে, আপনি যাবেন লালবাজার। আমার বক্তব্য যে লালবাজারে আপনি না গিয়ে আপনার যা অভিযোগ আছে সেগুলো তথ্য প্রমাণ সহ সিবিআইকে দিন। উই ওয়ান্ট জাস্টিস। সিবিআই তাড়াতাড়ি করো, আর যদি কিছু না পাও তাহলে দয়া করে বিভ্রান্ত করো না। ক্যালকাটা পুলিশ যেটা দিয়েছে সেটাকেই টাইপ করে জমা দিয়ে দাও ফাইনাল চার্জশিট হিসেবে। আর সবার আগে আপনাদের সব আন্দোলন চলুক, আপনারা দয়া করে আগে কাজে যোগ দিন। তাহলে জাস্টিসটা দুটো জায়গাতে আছে। এক, রোগীদের জন্য জাস্টিস চাইছেন, সেই জন্য ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলছেন। আর মেয়র ফিরহাদ হাকিম তিনি যেটা বললেন, জাস্টিসটা দুটো জায়গায়। এক, তাড়াতাড়ি করতে হবে যেভাবেই হোক। তাড়াতাড়িটাই হচ্ছে আলটিমেট। মানে কাকে কিভাবে খুঁজে বার করলেন, ঠিক দোষী খুঁজে বার করা গেল এরকম ব্যাপার না, তাড়াতাড়ি করতে হবে। আর সেই তাড়াতাড়ি করার জন্য কিভাবে করতে হবে তারও একটা নিদান দিয়ে দিয়েছেন। যদি তাড়াতাড়ি খুঁজে না পায় অন্য কিছু, তাহলে সিবিআই ওই কলকাতা পুলিশ যেটা দিয়েছে সেটাই চার্জশিট করে জমা দিয়ে দিক, অর্থাৎ ওই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দিক, সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাক। তাড়াতাড়ি ফাঁসি অবধি ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন, সবাই সুবিচার চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুবিচার চেয়েছেন। তৃণমূল নেতৃত্ব দোষী বা দোষীদের ফাঁসি চেয়েছেন। তৃণমূলের সাধারণ সম্পাদক আইন করে এনকাউন্টার চেয়েছেন। কিন্তু তারপরেও কত রকম অ্যাঙ্গেল থেকে লোকজন সুবিচার চাইছে। সুবিচারের কিছুতেই মিলে সুর মেরা তুমহারা হচ্ছে না। সাধারণ মানুষের মনের কথা বুঝে তৃণমূল নেতারা কথা বলছেন, কিন্তু প্রতিবাদ আর শাসক দলের অবস্থান দুটো সমান্তরালে চলছে। কোথাও একটার সঙ্গে অন্যটার মিল হচ্ছে না। সেটার কারণ কি? আজ পূর্ব মেদিনীপুরে 93 জন চিকিৎসককে স্বাস্থ্য দপ্তর শোকজ করেছে একসঙ্গে। হঠাৎ কেন এই পদক্ষেপ? ডেট 14 তারিখ, যেদিন সবাই বিক্ষোভ করেছিলেন, যেদিন রাত্রিবেলা সবাই রাস্তায় নেমেছিলেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, স্বাস্থ্যসাথীর বিলের অনুমোদন দেখতে গিয়ে গড়মিল ধরা পড়েছে। তাই ওই 93 জন চিকিৎসক আর 70টা নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। মানে গোটা ব্যাপারটার সঙ্গে বিক্ষোভ টিক্ষোভের কোনো সম্পর্ক নেই, এটা ক্লিয়ার করে দিয়েছেন আর কি। সিএমওইচ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের দোহাই দিয়েছেন। কিন্তু মুশকিল কি জানেন?
চিকিৎসক সংগঠন আইএমএ বলছে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আন্দোলনের মুহূর্তে এই শোকসকেও তারা সন্দেহের চোখেই দেখছেন। বিশেষ করে ডেট 14 তারিখ হওয়ায় তাদের সন্দেহটা আরও বেড়েছে। আমরা যেখানে দেখলাম 2-এর বেশি জায়গাতে ডাক্তারবাবুরা আছেন, সেই সব নার্সিংহোমকে বেসিক্যালি আমরা জানিয়েছি যে এই ডাক্তারবাবুর নামে নোটিশটা হয়েছে, কিন্তু নার্সিংহোমগুলোকে জানিয়েছি আপনাদের ডাক্তারবাবুদের কাছ থেকে এইটা খবর নিয়ে আমাদেরকে বলতে বলুন। 93 জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময় যে এই যে যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সিএমএইচ স্যার সেটা স্টেপ নেবেন, কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমএইচ এর নজরে এলো কি করে, কোনো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে এটা করছেন কিনা এটা আমাদেরকে যাচাই করতে হবে। বলার পর থেকে মুখ্যমন্ত্রী চেরা চামুন্ডারা নন্দী ভৃঙ্গিরা নেমে পড়েছে, ওখানে গিয়ে ডাক্তারদেরকে জুনিয়র ডাক্তারদেরকে ভয় দেখানো হয়েছে, আর্থিক করে ঘটনা বলে ভয় দেখানো হয়েছে। এর সঙ্গে এখন ডাক্তারবাবুদের ক্ষেত্রে কোনো অ্যাকশন নিলেই তারা আরজি করের সঙ্গে মিলিয়ে দোষটা ঢাকতে যেন না